আমার আসলে এখানকার মূল উদ্দেশ্য হলো আমি তোমাদের মাঝে কিছু বেসিক তৈরি করতে চাই। তাই প্রথমে একদম একদম শুরু থেকেই শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আমাদের এই বর্তমান এই পৃথিবীর যে চালিকা শক্তি, যার মধ্য দিয়ে আমাদের যত প্রযুক্তি, যত চিন্তাভাবনা, যত উৎকর্ষতা সবকিছুই পরিচালিত হচ্ছে, তার মূলে রয়েছে কিন্তু আমাদের বিদ্যুৎ, তড়িৎ। এই তড়িৎ বা বিদ্যুৎ থেকেই মূলত আমাদের যত আধুনিক সভ্যতার সূত্রপাত, যত যোগাযোগ, যত যন্ত্রপাতি সবকিছুই এখন চলছে। তাই আমাদের বিদ্যুৎ এবং এর বেসিক যে ধারণা সেটা আজকে আমরা নিতে চাচ্ছি। তো এটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো যে আসলে বিদ্যুতের সাথে কিছু কিছু টার্ম জড়িয়ে আছে। সেটা হলো বিভব, দ্যাট মিনস পটেনশিয়াল, ভোল্টেজ যাকে আমরা সহজ কথায় বলি ভোল্টেজ, ভোল্টেজ ডিফারেন্স, এবং কারেন্ট, আমরা যখন বলি তড়িৎ প্রবাহ, এই শব্দগুলো জড়িয়ে আছে। তো আমাদের এই প্রত্যেকটা টার্ম এর কনসেপ্টগুলো নেওয়া দরকার আগে ভালোভাবে। প্রথমে দেখা যায় বিভব কি জিনিস। বিভব নিয়ে কথা বলি। বিভব, যেটাকে ইংলিশে বলে পটেনশিয়াল ভোল্টেজ। তো এটাকে আমরা একটা ডেফিনেশন দিতে পারি। বন্ধু তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো, আমার সাথে সাথে তোমরা ডেফিনেশনগুলো নোট ডাউন করতে পারো, এতে তোমাদের সুবিধা হতে পারে। অথবা যাদের এই বিষয়গুলো জানা আছে তারা শুধু একটু দেখে নিলেই হবে। সেটা কি? তড়িৎ ক্ষেত্রের বাহির থেকে বা অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। খুব সহজ যে তড়িৎ ক্ষেত্রের বাহির থেকে, দ্যাট মিনস আমরা বইয়ের পুস্তকের ভাষায় এটাকে সুন্দরভাবে লেখে অসীম দূরত্ব থেকে। অসীম দূরত্ব বলতে যেটা মিন করে সেটা হলো এটা তড়িৎ ক্ষেত্রের বাহিরের কোন একটা জায়গা, যেখানে তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব খুবই দুর্বল জায়গা থেকে একক ধনাত্মক চার্জ মানে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো ওই বিন্দুর বিভব। অনেকের আশা করি জানা আছে। তো আমরা এটাকে একটু এভাবে ডিফাইন করতে পারি যে ধরে নিলাম যে কোনো একটা বস্তু, ধাতব গোলক, যেটা পজিটিভ চার্জ আছে, তাতে কিছু ধনাত্মক চার্জ আছে, থাকলে কি হবে, তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ধরে নিলাম যে এভাবে তার একটা তড়িৎ ক্ষেত্র তার চারপাশে তৈরি হয়েছে, ঠিক আছে। এখন ধরে নিচ্ছে যে আমরা এই বস্তুটাতে কিউ পরিমাণ পজিটিভ চার্জ এই বস্তুটাতে আছে। এখন এখানে যদি
যদি বাহির থেকে যদি কিউ নট পরিমাণ পজিটিভ চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে নিয়ে আসি বা নিয়ে আসা হয়, তাহলে কিছু কাজ করতে হবে। কারণ এই চার্জটা পজিটিভ পজিটিভ চার্জ এবং এখানে একটা পজিটিভ চার্জ, আমরা জানি সমদ্বিন্দু চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাই আরেকটা পজিটিভ চার্জকে, যেটাকে আমরা টেস্ট চার্জ বলছি, যে চার্জ দিয়ে মূলত আমরা এই তড়িৎ ক্ষেত্রের যে স্ট্রেংথ শক্তিমাত্রা, এর কতটুকু শক্তিমাত্রা এর আছে সেটা আমরা বোঝার চেষ্টা করতে চাচ্ছি। তো এই চার্জটা এখানে নিয়ে আসতে আমাকে কিছু কাজ করতে হবে। ধরে নিলাম যে এই কিউ নট পরিমাণ চার্জটাকে এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে নিয়ে আসতে ধরে নিলাম যে এই ডাব্লিউ পরিমাণ কাজ করতে হলো, কৃত কাজ ডাব্লিউ। তো আমরা যদি আমার এই কিউ নট পরিমাণ চার্জ নিয়ে আসতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে এক কুলম্ব চার্জকে বা একক পরিমাণ চার্জ, আমাদের সংজ্ঞায় আছে হচ্ছে একক পরিমাণ চার্জ, একক পরিমাণ চার্জ এর ভিতরে নিয়ে আসতে কৃত কাজ, সেই কৃত কাজটাই হবে হচ্ছে আমাদের বিভব ভি, এটা হবে হচ্ছে ডাব্লিউ বাই কিউ নট। তাহলে এটা হলো আমাদের তড়িৎ বিভবের একটা সমীকরণ, যে কিউ নট পরিমাণ, তার মানে এটা যদি একক হয়ে যায়, তার মানে কিউ নট যদি হয়ে যায় 1 কুলম্ব, যদি হয় 1 কুলম্ব, তাহলে কিন্তু ভি সমান সমান হয়ে যাবে ডাব্লিউ। তার মানে এটাই আমাদের ছিল সংজ্ঞা। অ্যাকচুয়ালি এই সমীকরণ থেকে সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে একক পরিমাণ চার্জ নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো অ্যাকচুয়ালি ওই কিন্তু বিভব, মানে ওই কৃত কাজটাই হলো, কৃত কাজটাই কিন্তু বিভব। ওকে ওকে, তাহলে আমরা এর পরের অংশে যাই। এখন আমাদের বিভব থেকে আমরা কি বুঝতে পারি, কোন একটা বিন্দুর বিভবের মান থেকে আমরা কি বুঝতে পারি সেটা দেখি। ধরো কোন একটা জায়গায় যদি এখানে এই বস্তুটাতে যে পরিমাণ চার্জ আছে এর থেকে যদি আরো বেশি পরিমাণ চার্জ থাকতো, তাহলে এইখানে আরো 1 কুলম্ব চার্জ নিয়ে আসতে বা যে কোনো পরিমাণ একটা 1 কুলম্ব পরিমাণ চার্জ নিয়ে আসতে আরো বেশি পরিমাণে কাজ করতে হতো। তাহলে আমরা এটা কিভাবে বলি, আমরা যেটা পেয়েছিলাম ভি বাই কিউ নট, এটা সমান সমান ছিল হচ্ছে ভি। ওকে, এখন দেখো যদি আমি আমার বাহির থেকে একটা চার্জ নিয়ে যত বেশি পরিমাণ কাজ করতে হবে, তার মানে এখানে তত বিভব বেশি হবে। তো এখানে এখানে আমার এই ফিল্ড তৈরিকারী যে বস্তুটা, যে পরিবাহী ধাতব বস্তু, এটাতে যত বেশি পরিমাণ চার্জ থাকবে, যত বেশি পরিমাণ চার্জ এখানে জমা থাকবে, বাহির থেকে আরেকটা চার্জকে, আর 1 কুলম্ব চার্জকে এখানে নিয়ে আসতে আরো বেশি পরিমাণ কাজ করতে হবে। সুতরাং আমি এখান থেকে খুব গ্রসলি, যেহেতু এটা ক্লাস 10 ক্লাস এসএসসি লেভেলের বাচ্চাদের জন্য এই ক্লাসটা, তাই বলতে পারি একটা বস্তু যখন যত বেশি পজিটিভ চার্জ থাকবে সেখানে তার বিভব তত বেশি হবে। তার মানে বেশি পজিটিভ চার্জ থাকার মানেই হলো বেশি পরিমাণ কাজ করতে হবে আমাকে, বেশি পরিমাণ কাজ করার মানেই হলো আমাকে বেশি পরিমাণ সেখানে বিভব পাবো আমি। ঠিক আছে, ওকে, আমরা এরপরের কথায় আসি। ধরে নিলাম যে একই সাইজের দুইটা বস্তু, চেষ্টা করলাম মোটামুটি একই সাইজ, এখানে সাইজ আলাদা হলে চার্জ ঘনত্বের ব্যাপার আছে, আর অনেক কিছু ব্যাপার আছে, এখানে এই কথাগুলো আরো উপরের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা হবে। ধরে নিলাম একই সাইজের আরো একটা বস্তু, যেখানে ধরে নিলাম এই বস্তুটা হলো এ, এই বস্তুটা হলো বি সাপোজ। এখন একই রকম ধাতবগুলো, একই রকম উপাদান, একই রকমের সাইজ, শুধু এই বস্তুটাতে বেশি পরিমাণে পজিটিভ চার্জ আছে, এই বস্তুটাতে এর তুলনায় তুলনামূলকভাবে কম পরিমাণ পজিটিভ চার্জ আছে। তাহলে এখন যদি আমি বিভবের সংজ্ঞায় এখান থেকে ব্যবহার করি,
তাহলে একটা পজিটিভ চার্জকে বা 1 কুলম্ব পজিটিভ চার্জকে এই বস্তুটা নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, বাইরে থেকে 1 কুলম্ব পজিটিভ চার্জকে এই বস্তুটা নিয়ে আসতে তার থেকে কম পরিমাণে কাজ করতে হবে। দ্যাট মিন্স 1 কুলম্ব চার্জ প্লাস 1 কুলম্ব চার্জ এখানে নিয়ে আসতে চাচ্ছি, আবার প্লাস 1 কুলম্ব চার্জ এটাতেও নিয়ে আসতে চাচ্ছি। তাহলে কোথায় কাজ বেশি করতে হবে? খুব সহজ, এখানে যে বেশি পজিটিভ চার্জ আছে, সুতরাং এখানে আরেক কুলম্ব পজিটিভ চার্জ নিয়ে আসতে অনেক বেশি বিকর্ষণ বলকে ওভারকাম করে আমার এখানে কাজ চার্জ নিয়ে আসতে হবে। তার মানে বেশি কাজ করতে হবে মানে হলো বিভব বেশি। ধরে নিলাম এই বিভব হলো VA। অনুরূপভাবে আরেকটা পজিটিভ চার্জ 1 কুলম্ব পজিটিভ চার্জকে যদি আমি এই বস্তুতে নিয়ে আসতে চাই, এর তুলনায় এখানে কম পরিমাণে কাজ করতে হবে। সুতরাং এর তুলনায় এর বিভব হবে কম, এবং আমরা এই কথা বলতে পারি যে এই VB এটা আমরা তাহলে বলতে পারি এখানে VA গ্রেটার দেন VB। তার মানে এই দুটার যদি আমরা তুলনামূলক আলোচনা করি, কম্পারেটিভ আলোচনা করি, তাহলে এটা উচ্চ বিভব, এর তুলনায় এটা নিম্ন বিভব। এখন এখানে আমরা যেটা দেখেছি, যে বুঝতে পারতেছি খুব কমন সেন্স থেকে, যারা একটু পরমাণুর গঠন নিয়ে যাদের আলোচনা আছে বা জানা আছে, তারা আমরা এইটুকু বুঝতে পারি যে এই বস্তুটাতে আমাদের দেখা যাচ্ছে যে ধনাত্মক চার্জ বেশি। এইটাতে তুলনামূলক আলোচনা, সব কথা কিন্তু বলছি এই দুইটা বস্তুর তুলনামূলক আলোচনা থেকে, ধনাত্মক চার্জ কম দেখে বোঝা যাচ্ছে। তারপর আমরা যেটা দেখলাম, এখানে যেটা বললাম, এই বস্তুটা এটা হলো উচ্চ বিভব, এটা হলো, তাহলে এ যেহেতু এর চার্জ কম, সেটা হলো নিম্ন বিভব। ওকে, আমরা এই কথাটাকে আরো অন্যভাবে বলতে পারি। সেটা কি বলতে পারি? আমরা এই কথা বলতে পারি, এখানে ধনাত্মক চার্জ বেশি, তার মানে হলো ঋণাত্মক চার্জ কম। আর এটার ক্ষেত্রে বলতে পারি ঋণাত্মক চার্জ বেশি। খুব সহজ কথা, যারা পরমাণুর গঠন নিয়ে একটু যদি ধারণা আছে তারা আশা করি এই কথাগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, এখন এই অবস্থায় যদি আমরা এই দুটা বস্তুকে যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করি, তাহলে কি বোঝা যেতে পারে, কি হতে পারে? খুব সহজ কথা, আমরা দেখতে পাচ্ছি যে এই বস্তুর বিভব বেশি, এই বস্তুর বিভব কম। তো আমাদের চিরায়ত বিভবের যে কনসেপ্ট এবং আমাদের চিরায়ত যে ধারণা, আমরা সবসময় দেখি একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে চলে আসে, আমরা ঢিল উপরের দিকে দিলে ঢিল নিচের দিকে পড়ে যায়, আমরা দেখি পানি গড়িয়ে নিচের দিকে যায়। তার মানে আমরা যখনই কোনো কিছু উপরের থেকে দেখি সবকিছু নিচের দিকে যেতে থাকে। সুতরাং আমাদের এই যে চিরায়ত দেখা যে ধারণা, চিরায়ত দেখা যে কনসেপ্ট, সেখান থেকে বোঝা যায় যে এই পজিটিভ উচ্চ বিভব থেকে, আমাদের উচ্চ বিভব থেকে পজিটিভ চার্জগুলো নিম্ন বিভবে যাওয়ার কথা। তার মানে এই যখন তার দ্বারা যুক্ত করে দেওয়া হবে, তার মানে এদের মধ্যে একটা প্রবেশ পথ তৈরি করে দেওয়া হবে, তখন দেখা যাবে পজিটিভ চার্জগুলো এই দিকে মুভ করবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো কতক্ষণ এই পজিটিভ চার্জগুলো এই দিকে যাবে? যতক্ষণ না পর্যন্ত এই দুটো বস্তুর বিভব সমান না হয়। আমরা যেই কন্ডিশন ধরে নিয়েছিলাম, দুটো বস্তুকে সেম আকারের, একই আকারের, একই উপাদানের বস্তু যেহেতু ধরে নিয়েছি, সুতরাং এই দুটো বস্তুর মধ্যে যখন চার্জ ঘনত্ব সমান হয়ে যাবে, তখন এদের মধ্যে তড়িৎ প্রবাহ হবে না, মানে চার্জের প্রবাহ হবে না। তার মানে এই যে চার্জ যখন প্রবাহ হচ্ছে, এটাই কিন্তু এই যে স্থির তড়িৎ থেকে চল তড়িতের উদ্ভব। তার মানে যখন একটা বস্তুতে চার্জ এতক্ষণ পর্যন্ত এই পরিবাহী
সংযুক্ত করার আগ পর্যন্ত কিন্তু চার্জগুলো এই বস্তুর মধ্যে সীমাবদ্ধ ছিল, স্থির ছিল, অথবা এই বস্তুর মধ্যে চার্জগুলো স্থির ছিল। কিন্তু যখন এরকম ভিন্ন বিভবের দুটো বস্তু, তাদের মধ্যে দুটো একটা বিভব পার্থক্য আছে, এরকম দুটো বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেব, তখন এই বস্তু দুটোর মধ্যে চার্জের প্রবাহ হবে। এই যে চার্জের প্রবাহ হলেই আমরা সেটাকে বলি তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ বিদ্যুৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, সেটা এটা একটু দেখি, এর সংজ্ঞাটা কি। তড়িৎ প্রবাহ ওকে, যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে ফলের বিভাগীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। অর্থাৎ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, মানে যে কোনো প্রসেসের ক্ষেত্রফলের মধ্য দিয়ে ক্ষেত্রফলের মধ্যে পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, সেটাই হলো তড়িৎ প্রবাহ। আমার মনে হয় উপরের লেখাটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কথা। ওকে, তাহলে আমরা এখান থেকে বেশি উপর হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যদি আমাদের এই এই সংজ্ঞার আলোকে যদি আমরা এই তড়িৎ প্রবাহের একটা সমীকরণ তৈরি করতে চাই, যে আমরা যদি এখানে টি সময় ধরে যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয় এই পরিবাহের মধ্যে দিয়ে, যে যদি টি সময়ে প্রবাহিত চার্জ লিখে, যদি এই পরিবাহের মধ্যে দিয়ে টি সময়ে প্রবাহিত চার্জ কিউ পরিমাণ হয়, তাহলে এক সেকেন্ড মানে একক সময়ে প্রবাহিত চার্জ হবে কিউ বাই টি। আমাদের সংজ্ঞা ছিল যে প্রতি সেকেন্ডে, সংজ্ঞার মধ্যে বেসিক টার্মটা হলো প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই। সুতরাং তড়িৎ প্রবাহ I সমান সমান হলো কিউ বাই টি। এটা পরবর্তীতে লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসি। আমাদের তাহলে আমরা আমাদের চিরায়ত যে ধারণা বা কনসেপ্ট সেখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে চার্জগুলো এখানে যাচ্ছে, ধনাত্মক চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক চার্জ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহের দিক আমরা মানে কারেন্ট আমরা যেদিকে সাধারণত দেখাই, যেভাবে বলি আমাদের চিরায়ত ভাবে যে বইগুলোতে যেভাবে লেখা আছে, সেটা হলো এই প্রথম দিকে মানুষ প্রাথমিক যুগে কারেন্ট নিয়ে যেই এই কনসেপ্টটা তৈরি হয় এটাই লেখা আছে, এটা এইভাবে বইয়ে কারেন্ট প্রবাহের দিক
বলা আছে। কিন্তু পরবর্তী সময়ে যখন মানুষ পরমাণুর গঠন সম্পর্কে খুব ভালোভাবে ধারণা লাভ করেছে, বিষয়গুলো ভালো বুঝেছে, জেনেছে, তখন দেখা যাচ্ছে যে পরমাণুর একেবারে নিউক্লিয়াসে থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে যে কোনো একটা পরমাণুর একেবারে কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ, আর বাহির দিক দিয়ে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে, একেবারে কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ। সুতরাং একটা বস্তু থেকে ধনাত্মক চার্জ সরে যাওয়ার কোনো সুযোগ নাই, শুধুমাত্র তার বাহিরে বা বহিঃশক্তি স্তরে বা বিশেষ করে একটা ফ্রি ইলেকট্রন, যেগুলো একটা পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে তার মধ্যে একদম বহিঃশক্তি স্তরের ইলেকট্রনগুলো, সেটাকে বলা হচ্ছে যোজনী ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, অনেক অনেক সময় আমরা বলি এগুলোকে, বিশেষ করে পরিবাহের ক্ষেত্রে। আর ভিতরের ইলেকট্রনগুলো বলা হয়েছে কোর ইলেকট্রন, এগুলো বলা হয় কোর ইলেকট্রন। ঠিক আছে, তো মূলত একটা ধাতব খণ্ডের বা একটা পরিবাহী যোজনী ইলেকট্রন বা বহিঃশক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে, বহিঃশক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোই মূলত এই মুভ করতে পারে। তার মানে এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে এইখানে যেহেতু ইলেকট্রন বা ঋণাত্মক চার্জের সংখ্যা বেশি, পরিমাণে বেশি আছে, সুতরাং আমার ইলেকট্রনগুলো মানে নেগেটিভ চার্জগুলো এই দিকে মুভ করবে। এবং প্রকৃতপক্ষে এই ঘটনাটাই ঘটে যে যে কোনো একটা বস্তু যদি বিভিন্ন বিভব পার্থক্যে যদি বস্তুকে যুক্ত করা হয়, তাহলে যেখানে নিম্ন বিভব মানে যেখানে ইলেকট্রন বেশি ছিল সেখান থেকে এই ঋণাত্মক চার্জগুলো ধনাত্মক চার্জ দিকে যাবে এবং একটা সময় তারা পরস্পরের চার্জের ঘনত্ব ব্যালেন্স করবে। সুতরাং আমাদের ভুল এখানে বোঝাবুঝির কোনো সুযোগ নেই যে আমরা কারেন্টের দিক বা কারেন্ট প্রবাহের দিক বলতে কিন্তু আমরা এইটাকেই বুঝি, আগে থেকে যে ধারণা আছে সেটাকেই আমরা বুঝি। কারেন্ট আই এই দিকেই দেখানো হয়, যদিও কারেন্ট একটা স্কেলার রাশি, কারেন্ট স্কেলার রাশি হওয়ার পিছনে আরো কিছু ব্যাকগ্রাউন্ড আলোচনা আছে, কিন্তু তারপরও কারেন্ট প্রবাহের দিক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়, কারেন্ট প্রবাহ ডেনসিটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়। সেখান থেকে আমরা কারেন্ট প্রবাহের দিক এই ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকেই বুঝি। আর প্রকৃতপক্ষে ঘটনাটা ঘটে কিন্তু এইটা, মানে এই নিম্ন বিভাগের কোনো বস্তু থেকে ইলেকট্রনগুলো উচ্চ বিভাগের বস্তুর দিকে চলে আসে। ওকে, এখন আমরা যখন বৎতনীতে আমরা এই বিষয়গুলো সংক্ষেপে প্রকাশ করি তখন আমরা সেটা কিভাবে দেখি? তো এই বৎতনীতে এই যে দুইটা জিনিস, এটাকে উচ্চ বিভব বা নিম্ন বিভব, এটাকে কিন্তু আমাদের ব্যাটারি হিসাবে যেটা আমরা দেখি এটা হলো এইরকম ভাবে একটা সিম্বলে প্রকাশ করা। এই টার্মিনালটি পজিটিভ, এটা হলো নেগেটিভ, মানে এই কোন দুইটা টার্মে এই প্রান্তটুকু একটু বড় করা আছে, এই মানে একটু বেশি লম্বা, এইটা হলো পজিটিভ চার্জ যুক্ত আর নেগেটিভ চার্জ যুক্ত। আমরা সাধারণত যে ব্যাটারিগুলো দেখি, ব্যাটারি গায়ে লেখা থাকে সুন্দরভাবে, এটা প্লাস এটা মাইনাস। দ্যাট মিনস আমি যদি ব্যাটারি হিসেবে দেখি তাহলে এইভাবে আছে, এটা প্লাস মানে এই যে উচ্চ অংশটুকু, এই অংশটা প্লাস থাকে, এইদিকে মাইনাস থাকে। আশা করি দেখা যাচ্ছে, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। আমি অনেকেই দেখেছি যে ব্যাটারি জীবনে দেখেইনি, এবং ব্যাটারি এই কোথায় যে প্লাস মাইনাস লেখা থাকে এটাও অনেকে দেখেনি। আশা করি বুঝতে সুবিধা হবে আর কি, এইখানে এটা হলো প্লাস লেখা আছে, এই প্রান্তটা আমরা পদ্ধতিতে ধরে বুঝি আর কি। যাই হোক, এবার আমরা অন্য কথায় আসি। এই যে এইখানে আমাদের চার্জ প্রবাহিত হবে, চার্জ প্রবাহিত হচ্ছে বা হতে পারে এবার এই অবস্থায়। এখন এই যে চার্জ প্রবাহিত হতে গেলে চার্জ এই যে ধাতব খণ্ডের মধ্যে বা পরিবাহী খণ্ডের মধ্য দিয়ে কোনো না কোনো রকম বাধার সম্মুখীন হতে পারে। কিভাবে বাধার সম্মুখীন হতে পারে? এই বাধার সম্মুখীন কিভাবে হয় এটা বোঝার জন্য আমাদের একটা ধাতুর গঠন সম্পর্কে একটু জানা দরকার, ধাতুর গঠন একটু বোঝা দরকার।
ধাতুর কি কি গঠন থাকে বা তার কি কি ঘটনা থাকে। ধরো আমি যদি একটা ধাতুর খণ্ড নিই, ধাতুর খণ্ডের মধ্যে ধরো একটা ধাতুর খণ্ডকে আমি একটা বড় করে দেখতে চাচ্ছি। ধাতুর খণ্ডের মধ্যে আমরা বলেছিলাম যে দুই রকমের ইলেকট্রন থাকতে পারে। আমরা এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি শুধু, যে একেবারে বহিঃশক্তি স্তরের যে ইলেকট্রন সেগুলোকে বলি আমরা পরিবহন ইলেকট্রন বা কন্ডাকশন ইলেকট্রন বা যোজন ইলেকট্রন, আর ভিতরের যে ইলেকট্রনগুলো থাকে, ভিতরের শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো সহকারে নিউক্লিয়াস, সেটাকে বলা হয় কোর ইলেকট্রন। তো যেহেতু পরিবাহী, তাদের বহিঃশক্তি স্তরে সাধারণত একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে, সুতরাং তাদের ওই বহিঃশক্তি স্তরের একটা, দুইটা বা তিনটে ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে ভিতরের শক্তি স্তরের ইলেকট্রন এবং নিউক্লিয়াস সহকারে তার একটা পজিটিভ চার্জ এবং কোর বলে, এটাকে বলে অ্যাটমিক কোর বা ধাতব শ্বাস বলে এটাকে। এরকম ভাবে এই অ্যাটমিক কোর গুলো সহকারে এই একটা পরমাণুর ভিতরে এগুলো একটা নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত থাকে, আমরা এটাকে ক্রিস্টাল বলি। এক একটা ধাতুর ক্ষেত্রে এটা এক এক রকম। তার মানে একটা পরিবাহীর মানে বহিঃশক্তি স্তর ছাড়া, বহিঃশক্তি স্তরের ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে ভিতরের শক্তি স্তরের ইলেকট্রন এবং নিউক্লিয়াসটা এভাবে একটা পজিটিভ, ওই যে ইলেকট্রনগুলো ছেড়ে দেয় সেই ইলেকট্রনগুলো মূলত এই পুরো ধাতব খণ্ডের মধ্যে মুক্তভাবে বিচরণ করতে পারে, সব 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 জায়গায় সবখানে এভাবে মুক্তভাবে বিচরণ করে। বলা হয় এভাবে যে এই একটা ধাতুর মধ্যে, ধাতব খণ্ডের মধ্যে পুরো ইলেকট্রনের সাগরে এই অ্যাটমিক কোরগুলো নিমজ্জিত থাকে আর কি। এখন একটা বিষয় খেয়াল করো, যখনই এই ধরনের একটা পরিবাহী দিয়ে আমি তার দ্বারা যুক্ত করে দেবো, মানে পরিবাহী তার দ্বারা যুক্ত করবো, মানে যখন ইলেকট্রনগুলো গতিশীল অবস্থায় থাকবে, তখন এই ইলেকট্রনগুলো যখন পরিবাহী তারের মধ্যে যে গতিশীল অবস্থায় হতে চাইবে, তখন একটা ইলেকট্রন সাথে আরেকটা ইলেকট্রনের বিকর্ষণ হতে পারে, অথবা এই ইলেকট্রনগুলো ওই যে পজিটিভ চার্জযুক্ত যে অ্যাটমিক কোর, ধাতব শ্বাস যেটা আমরা যেটা বলতাম অ্যাটমিক কোর, বাংলা এটাকে বলে ধাতব শ্বাস। তো অ্যাটমিক কোর যেগুলো, এদের সাথে এদের একটা আকর্ষণ কাজ করতে পারে, মানে কোনো না কোনো ভাবে যদি মনে একটা স্ক্যাটারিং হতে পারে, হলে কি হবে, এই ইলেকট্রন প্রবাহিত হতে একটা বাধার সম্মুখীন হবে, বিঘ্নিত হবে। সুতরাং ইলেকট্রন আমাদের যে বাধার সম্মুখীন হলে সেটাকে আমরা তখন বলি রোধ। তাহলে রোধ কি হলো? রোধ হলো একটা পরিবাহী ধর্ম, যে ধর্মের কারণে তার মধ্যে দিয়ে চার্জ প্রবাহে বাধার সৃষ্টি হয়, চার্জ প্রবাহে বাধার সৃষ্টি হয়। তার মানে আমরা রোধের সঙ্গে যে ধর্মের কারণে পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে চার্জ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। তাকে রোধ বলে। রেজিস্ট্যান্স, ইংলিশে এটাকে রেজিস্ট্যান্স বলে। তো এই পরিবাহীর মধ্য দিয়ে এই চার্জ প্রবাহের বাধাটা আরো অনেক ভাবে হতে পারে। বিশেষ করে আমরা তো শুধু এটা দেখলাম, একটা ধাতুর ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা হতে পারে। এটা ছাড়াও যদি কোনো ব্যাটারি হয়, যদি কোনো সেল যেটা আমরা বলি ব্যাটারি বা সেল, সেখানে আয়ন চলাচলের ক্ষেত্রে যে কারেন্ট প্রবাহ হয় সেটা দিয়ে বাধাপ্রাপ্ত হতে পারে।
বা যখন আমরা ইন্ডাক্টর বলি, মানে কয়েল, যে কোনো একটা পেঁচানো তার, কয়েলের মধ্যে দিয়ে সেই সেলফ ইন্ডাকশনের কারণে সেখানে বা মিউচুয়াল ইন্ডাকশনের কারণে সেখানে বাধা সৃষ্টি হতে পারে, আবেশক বলে বাংলা এটাকে। অথবা ক্যাপাসিটির মধ্যে দিয়েও চার্জ প্রবাহিত হতে, চার্জের বিকর্ষণের কারণে বাধা হতে পারে, অনেকভাবে বাধা তৈরি হতে পারে। তো সিম্পলি এটা পরিবাহের মধ্যে দিয়ে জাস্ট এভাবে তার কারেন্ট প্রবাহিত হতে যে বাধাটা পাই, চার্জ প্রবাহিত যে বাধা পাই, সেটাকে আমরা বলি রোধ। সেটা অবশ্য মানে ইন্ডাক্টরের ক্ষেত্রে বা ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটাকে আমরা ইম্পিডেন্স বা অন্যরকম নামে আমরা সেটাকে ডাকি, সেটা উপরের ক্লাসে গিয়ে তোমরা বিস্তারিত শিখবা। ঠিক আছে? তো এখানে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হলো যে এই যে রোধ, একটা পরিবাহীর রোধ কিন্তু এর তাপমাত্রার সাথে সম্পর্ক আছে। মানে তাপমাত্রার সাথে কি ধরনের সম্পর্ক? যখন এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত হতে গেলে এদের সাথে স্ক্যাটারিং হবে, মানে ইলেকট্রন অথবা ইলেকট্রনের সাথে অ্যাটমিক কোর, এদের মধ্যে স্ক্যাটারিং হবে। তো এই স্ক্যাটারিং এর পরিমাণটা বাড়বে যদি টেম্পারেচার পরিবর্তন হয়, মানে বাড়ে যদি, ব্যাপারটা কেমন? একটা আমরা জানি যে কোনো একটা বস্তুর তাপমাত্রা হলো সেই বস্তুর গতিশক্তির ফল, টেম্পারেচার হলো বা তাপমাত্রা হলো গতিশক্তির ফল। দ্যাট মিন্স একটা বস্তুর তাপমাত্রা যত বাড়ানো হবে, সেই বস্তুর মধ্যে যে অণুপরমাণুগুলো আছে সেই অণুপরমাণুগুলোর কম্পন তত বাড়তে থাকবে, ভাইব্রেশন, কম্পন তত বাড়তে থাকবে। তো যখনই একটা ধাতব পরিবাহী বা যে কোনো একটা বস্তু, বিশেষ করে ধাতব পরিবাহী, যখন তাপমাত্রা বাড়ানো হবে বা তাপমাত্রা বেড়ে যায়, তাহলে এর ধাতব কোর বা ইলেকট্রনগুলোর কম্পন বেড়ে যাবে। কম্পন বেড়ে গেলে সেই অবস্থায় এর মধ্যে ইলেকট্রনগুলো গতিশীল হতে বেশি বাধাপ্রাপ্ত হবে, তার মানে রোধ বেড়ে যাবে। তার মানে আমি এখান থেকে এভাবে বলতে পারি যে পরিবাহীর তাপমাত্রা যত বাড়বে তত আস্তে আস্তে তার রোধ তত আস্তে আস্তে বাড়তে থাকবে, বাধা তত বাড়তে থাকবে। আর তাপমাত্রা কমলে তাদের ভাইব্রেশন কমে যাবে, যার কারণে সেখানে ইলেকট্রনগুলো প্রবাহিত হতে সুবিধা হবে বা কম বাধাপ্রাপ্ত হবে, স্ক্যাটারিংটা কম হবে আর কি, সেখানে সংঘর্ষটা কম হবে, এভাবে আমরা বলতে পারি। তো এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে যে তাপমাত্রার সাথে সাথে কিভাবে আমাদের পরিবাহী রোধ পরিবর্তন হয়। আচ্ছা, ওকে। এখন আমরা এই জায়গায় যে বিভব পার্থক্য থেকে আমরা যে কারেন্ট পাচ্ছি, এই কারেন্টের ব্যাপারটা নিয়ে একটু কথা বলা যাক। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এই যে রোধ, যেটা বললাম, রোধ সাধারণত সার্কিটে কিভাবে দেখানো হয়। সার্কিটে অনেকে দেখা যায় যে কখনো রোধ দেখেনি, সময় হয় অনেকে। তো আমি কিছু রোধ দেখাতে পারি। এখন আধুনিক যুগে সাধারণত এরকম এরকম ধরনের রোধ এটা সার্কিট লাগানো থাকে, অথবা অনেক রকমের রোধ হয়, অথবা এরকম হতে পারে। অনেকের দেখতে বা বুঝতে সমস্যা হতে পারে, তাই কাছে নিয়ে দেখায়। এটা দুটা রোধ, বিভিন্ন রং দিয়ে বোঝা যায় যে এই রোধের মান কত। এটা একটু বড় ক্লাসে আছে, এগুলো বিস্তারিত এখানে নাই। বা এখন সরাসরি রোধ মিটার বা মাল্টিমিটার যেগুলো থাকে, দুই প্রান্তে যুক্ত করে দিলে, মাল্টিমিটার দুই প্রান্তে লাগিয়ে দিলে রোধ কত সেটা বলে দেয় সরাসরি। সুতরাং আগের মতো আর হিসাব নিকাশ করতে হয় না। এইগুলো এখন আধুনিক রোধ, এগুলো বড় মানের রোধ, এগুলো ব্যবহার করা হয়। আমরা যদি সার্কিটের মধ্যে দেখি, দেখা যাবে সার্কিটের মধ্যে এই যে একটা চার্জারের সার্কিট, এই যে এখানে একটা দেখো রোধ লাগানো আছে, এরকম রোধ এখানে ব্যবহার করা থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানের রোধ ব্যবহার করা থাকে। এই যে এখানে দুইটা রোধ ব্যবহার করা আছে, ছোট্ট ছোট্ট দুইটা রোধ। সুতরাং অনেকে দেখা যায় যে সারা জীবন এই শুধু পড়ালেখা করেই যায়, কিন্তু কোনটা অ্যাকচুয়ালি কি জিনিস এটা ভালো দেখা যায় না, বা কখনো দেখেও নি এরকম মনে হয়। ওকে, এরপর আমরা দেখি এখন ধরে নিলাম যে এই দুটো বস্তুর বিভব পার্থক্য সেম রেখে আমরা এই যে পরিবাহী তার যে যুক্ত করেছি, এখানে যদি ভিন্ন ভিন্ন তার যুক্ত করি, ধরে নিলাম যে এটা হলো একই রকমের, এটা মনে করো তামার তার জোড়া দিই, তাহলে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, ঠিক এখানে যদি আমরা তামার পরিবর্তে যদি আমরা লোহার তার কিংবা অ্যালুমিনিয়ামের তার কিংবা সিলভারের তার জোড়া দিই বা যুক্ত করি, তাহলে কিন্তু ভিন্ন পরিমাণের কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখানে আমরা
তাহলে কারেন্ট প্রবাহের দুইটা ব্যাপার মানে একটু নির্ভর করতে পারে। একটা যদি আমরা পরিবাহের উপাদান পরিবর্তন করে দিই সেটা হতে পারে, অথবা আরেকটা হতে পারে এই যে আমরা যতটুকু এখানে বিভব পার্থক্য আছে, এই বিভব পার্থক্য যদি আমরা আরো বাড়িয়ে দিই, আরো বেশি বিভব পার্থক্য যদি তৈরি হয়, তাহলে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে। তার মানে হলো মানে একই রকম তার দ্বারা যুক্ত করার পরেও যদি আমরা মানে বিভব পার্থক্যকে আরো অনেক বৃদ্ধি করি, তাহলে এখানে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে। তো আমরা এই কথাটাকে আমরা এইভাবে সাজা নিতে পারি, যে কোনো একটা জায়গায় কারেন্ট প্রবাহ আই, এটা তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আই এটা সমানুপাতিক VA মাইনাস VB, মানে এই দুইটা বস্তুর বিভব পার্থক্যের সাথে এই তড়িৎ প্রবাহ সমানুপাতিক সম্পর্ক। মানে এই দুটো বস্তুর মধ্যে বিভব পার্থক্য যত বেশি তৈরি করা হবে, তত বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এখানে। তো আমরা এই বিভব পার্থক্যর এই যে VA মাইনাস VB, এটা সংক্ষেপে আমরা শুধু V দ্বারা প্রকাশ করতে চাচ্ছি, মানে জাস্ট একটা টার্ম V তে প্রকাশ করতে চাচ্ছি। সুতরাং আমরা এইভাবে লিখি যে I সমানুপাতিক V, তো I সমান সমান GV, যেখানে এই G হলো একটি সমানুপাতিক ধ্রুবক, G হলো সমানুপাতিক ধ্রুবক, যেটাকে বলা হয় হচ্ছে পরিবাহিতা, কন্ডাক্টেন্স। তো সেটা কি জানিস, পরিবাহিতা হলো কোন একটা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সক্ষমতা। মানে আমি যদি একটু আগে যে কথাটা বলছিলাম যে আমি একাধিক উপাদানের তার এখানে ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে এক একটা তারের মধ্য দিয়ে এক এক পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, মানে কারেন্টের মান এক এক রকম হবে। তো এটা নির্ভর করে ওই তারের উপাদানের পরিবাহিতা কেমন সেটার উপরে। তো এখানে এই পরিবাহিতা যেমন চার্জ প্রবাহের সক্ষমতা, তার মানে যেই তারের মধ্য দিয়ে চার্জ বেশি পরিমাণ প্রবাহিত হবে তার পরিবাহিতা বেশি। তার মানে যেই তারের উপাদানের মধ্য দিয়ে বেশি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তার সেই পরিবাহিতা অনেক বেশি। তো পরিবাহিতা বেশি হওয়ার মানে হলো সেখানে বাধার পরিমাণটা কম, দ্যাট মিন্স রোধ অনেক কম। তো পরিবাহিতা এবং রোধের মধ্যে তাহলে আমরা এরকম সম্পর্ক তৈরি করতে পারি যে G সমান সমান 1/R। তার মানে কোন একটা জায়গায় রোধ যত বেশি হওয়ার মানে হলো পরিবাহিতা কম, আর রোধ কম হওয়ার মানে হলো পরিবাহিতা বেশি, মানে একজন আরেকজনের পুরো মানে বিপরীত সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা এই সম্পর্কের মধ্যে যদি আমরা এই G এর পরিবর্তে এখানে আমরা এই 1/R বসাই, তাহলে কি পাওয়া যায়? তাহলে পরে আমরা লিখলাম I সমান সমান 1/R V, আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি I সমান সমান V/R, দ্যাট মিন্স V সমান সমান IR। এটাই ছিল ওহমের সূত্র, এটাই ছিল ওহমের সূত্রের গাণিতিক রূপ বা গাণিতিক চেহারা। তো আমরা ওহমের সূত্রের গাণিতিক চেহারাটা অলরেডি আমরা আলোচনা করেছি। এখন অ্যাকচুয়ালি সূত্রের বিবৃতিটা কি সেটা একটু দেখা দরকার। মানে এই যে পরিবাহীর এখানে এই ধরনের ক্ষেত্রে চার্জ প্রবাহের সাথে সাথে কিভাবে বিভব পার্থক্য পরিবর্তন হয় সেগুলো নিয়ে কথা বলি। আমাদের সূত্রের বিবৃতিটা কি সেটা দেখি। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো
দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে কি হচ্ছে আমার সূত্রের বিবৃতিতে কি হচ্ছে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, মানে কোনো একটা পরিবাহীর মধ্যে কতটুকু তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তারপরে যত বেশি প্রবাহ হবে তত বেশি আমরা, মানে যত বেশি বিভব পার্থক্য তত বেশি আমরা বিদ্যুৎ প্রবাহ পাবো সেখান থেকে। এবং সেখান থেকে কি হয় না হয়, এখানে তাপমাত্রা নির্দিষ্ট, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, তাপমাত্রা নির্দিষ্ট, মানে নির্দিষ্ট তাপমাত্রা, মানে এটা কেন বলা হলো, এটার ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা একটু আগে করে ফেলেছি। এটা হলো যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে ওই পরিবাহীর মধ্যে রোধের মান পরিবর্তন হবে। তো রোধের মান পরিবর্তন হলে সেখানে আমাদের তার পরিবাহিতা পরিবর্তন হবে। পরিবাহিতা পরিবর্তন হলে আমরা এই সমীকরণের মধ্যে যে সমানুপাতিক ধ্রুবক হিসাবে এই পরিবাহিতা জি যেটা লিখেছি এটা লেখা যাবে। সুতরাং আমার তাপমাত্রা নির্দিষ্ট রাখতেই হবে। তাপমাত্রা নির্দিষ্ট থাকলে তার রোধ নির্দিষ্ট থাকবে, রোধ নির্দিষ্ট থাকলে সেক্ষেত্রে আমার পরিবাহিতার মানও নির্দিষ্ট থাকবে। তাই এখানে তাপমাত্রা নির্দিষ্ট কথাটা বলতেই হবে। তাপমাত্রা নির্দিষ্ট এই কথাটা না বললে আমাদের সূত্রের এই বিবৃতিটা ভুল হয়ে যাবে আর কি। তো আমরা এই ওহমের সূত্র হলো আমাদের এই এসএসসি লেভেলের শিক্ষার্থী বন্ধুদের জন্য একেবারে একটা বেসিক ধারণা, এবং কিভাবে আসে, কিভাবে চলতরিৎ থেকে স্থিরতরিৎ থেকে চলতরিৎ উৎপত্তি হয়, এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এখন এই ওহমের সূত্রের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা দেখতে পারি, যে আমরা যদি বিভব পার্থক্যের সাথে আই প্লট করি, তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য, এটা তড়িৎ প্রবাহ, আই, দেখা যাবে যে সিম্পল একটু সরলরেখা পাওয়া যাবে। আমাদের সমীকরণ দেখুন সেই অনুযায়ী, দ্যাট মিন্স আই সমান সমান ভি ভাগ আর, যেটা তো আমরা এটা এভাবে লিখতে পারি 1/r ইন্টু ভি। তো আমরা সরাসরি ভি এর সাথে আর যে সমানুপাতিক করে দিই তাহলে কোনো সরলরেখা পাওয়া যাবে। এই রেখার যে ঢালটাই হলো কিন্তু 1/r, এইটুকু হলো ঢাল। তো আমরা এই ধরনের গ্রাফ থেকে কিন্তু আমরা আর এর মান, এটা রোধের মান বের করা যেতে পারে, এরকম রোধ কনস্ট্যান্ট এরকম একটা মান বের করা যেতে পারে, অনেক সময় এগুলো দরকার হয়। তো আমরা এই পরবর্তী ক্লাসগুলোতে মূলত আমরা এখানে এই ওহমের সূত্র ব্যবহার করে কিভাবে সার্কিট অ্যানালাইসিস করা যায়, তুল্য রোধ বের করা, আমরা রোধের বিভিন্ন রকমের কম্বিনেশন, এগুলো দেখব। তো আজকে আমাদের এই পর্যন্তই।